নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস বা আর্থারাইটিস মহিলাদের প্রত্যেকেরই হয়ে থাকে বয়সের পরে। তাই আজকে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে থাকলে আপনাদের যারা আর্থারাইটিসের ব্যথা রয়েছে বা হাঁটু ফোলা রয়েছে, কিভাবে থাকলে আপনারা ভালো থাকতে পারবেন এবং কিছুটা হলেও ব্যথা কমবে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। অস্টিও আর্থারাইটিস অর্থাৎ যেই জয়েন্টগুলো শরীরের ভার বহন করছে সেই জয়েন্টগুলোতে বা সেই জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায় এবং জায়গাটার যে জয়েন্টটা রয়েছে, যে বোনগুলো দিয়ে জয়েন্টটা তৈরি হয়েছে সেগুলো নড়ে যায়, তারপর একটা ব্যালেন্স কমে যায়। এই জিনিসটাকে অস্টিও আর্থারাইটিস বলে এবং তাছাড়াও আরও কিছু ফাইন্ডিংস রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এই জিনিসটাকে অস্টিও আর্থারাইটিস বলা হয়। তাহলে এই অস্টিও আর্থারাইটিস প্রত্যেকটা মহিলাদেরই হয়ে থাকে কম বেশি এবং এর কিছুটা স্তর রয়েছে, অর্থাৎ স্টেপ রয়েছে। মাইল্ড আছে, যারা জানেনই না যে আপনার আর্থারাইটিস হয়েছে, সামান্য ব্যথা যেটা বোঝার মতন নয়। তারপরে আসছে মডারেট, যেটাতে ওষুধ খেলে ঠিক থাকছে, যেটা নিয়ে ভাববার অতটা বিষয় না। আর একটা হচ্ছে সিভিয়ার, যেটাতে মারাত্মক সমস্যা হচ্ছে, হাঁটা চলা প্রায় বন্ধ। তাহলে অস্টিও আর্থারাইটিস যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, আপনারা জেনে নিন কিভাবে চলতে হবে। আমি বলবো কাদের এবং কেন হয়ে থাকে। অনেকেরই এই রোগটা আছেন, অনেকে বলে কেন হলো ডাক্তারবাবু? কিছু কারণ রয়েছে। এক হচ্ছে মেনলি এটা মহিলাদের হয়ে থাকে, দ্বিতীয়ত হচ্ছে 50 বছরের ওপরে, 50 বছরের ওপরে মহিলাদের, ছেলেদেরও হয়ে থাকে, বয়স্কদেরও হয়ে থাকে 50 বছরের ওপরে। তৃতীয় হচ্ছে ইয়ংদেরও হয়, ইয়ং মহিলাদের, মেয়েদের অনেকেরই হয়। অনেকেই ভাবেন যে এই অল্প বয়সে আর্থারাইটিস হওয়ার কথা না, হতেই পারে যদি তার আগে কোনো খারাপভাবে কোনো চোট লেগেছিল, আঘাত লেগেছিল, হয়তো কোনো সিঁড়ি থেকে পড়ে গেছে, উঁচু জায়গা থেকে পড়ে গেছে, তার জন্য আঘাত লেগেছে, তখনও হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি থাকলে হতে পারে, হেরিডিটারি হতে পারে, বাতের ব্যথা থাকলে হতে পারে। বাতের ব্যথা থাকলে, বাত অনেকদিন ধরে গাউট বা বাত হয়ে থাকলে ওই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে জমে সেখান থেকেও হতে পারে। হাড় ভেঙে গেছিল কোনো এক সময়, অপারেশন হয়েছে, বা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল, অপারেশন হয়নি, সেক্ষেত্রে হতে পারে। যারা মোটা তাদের হওয়ার চান্সটা একটু বেশি, কারণ শরীরের ভার বহন করছে যেই বোনসগুলো, সেগুলোর ওপরে বেশি এফেক্ট করে। এবার বলবো কোথায় হতে পারে অস্টিও আর্থারাইটিস। মেনলি হয় হিপ জয়েন্টে আর নি জয়েন্টে, কারণ শরীরের ভারটা মেন বহন করছে পায়ের দিকটা, অর্থাৎ নি জয়েন্ট আর হিপ জয়েন্টে হয়ে থাকে। মেন দুটো জায়গায় হয়। তাছাড়া কিন্তু এই আর্থারাইটিস এটা কিন্তু আঙুলেও হতে পারে, যে জয়েন্টটা রয়েছে সেখানেও কিন্তু এই আর্থারাইটিস হতে পারে। আর্থারাইটিসের লক্ষণ কি, কি করে বোঝা যাবে যে আর্থারাইটিস হয়েছে? প্রথম কথা, এটা সবাই জানেন, ব্যথা হবে। ব্যথাটা কিরকম ব্যথা? সারাক্ষণ একটা চাপা চাপা লাগছে জয়েন্টটা, সারাক্ষণ এই অল্প বিস্তর ব্যথা কিন্তু লেগেই আছে। এবং দেখবেন লক্ষ্য করে, যারা খুব হাঁটাচলা করেছেন বা যেই দিনটা খুব হাঁটাচলা করেছেন সেদিন ব্যথাটা অতিরিক্ত করছে। হাঁটাচলা মানে কীরকম না, সিঁড়ি দিয়ে হাঁটাচলা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, বা কাজ করার সময় বারবার ওঠা বসা, এই কাজগুলোতে ব্যথাটা একটু বেশি লাগছে। এর সাথে পুরো পা ব্যথা, শুধু হাঁটুতে ব্যথা না, পুরো পা ব্যথা, প্লাস সোয়েলিং থাকছে, অর্থাৎ হাঁটুটা ফুলে আছে, হাঁটুটা লাল হয়ে যেতে পারে, অনেক সময় হয় না। আর একটা জিনিস খুব খেয়াল করলে বোঝা যাবে, সেটা হচ্ছে যখন হাঁটুটা আপ ডাউন করছেন বা পা তুলছেন নামাচ্ছেন, তখন একটা আওয়াজ হচ্ছে সামান্য। বসে থাকলে সেখান থেকে ওঠার সময় একসাথে বা একবারে ওঠা যাচ্ছে না, টান লাগছে, হাঁটুটা মনে হচ্ছে যেন খুলছে না, জয়েন্টটা মনে হচ্ছে যেন সোজা হচ্ছে না। এই সব লক্ষণগুলো কিন্তু অস্টিও আর্থারাইটিসের ব্যথাতে বোঝা যায়। আর যদি আঙুলে হয়ে থাকে তাহলে সকালবেলা দেখবেন যে হাত খুলতে ব্যথা করছে, একটু স্টিফ হয়ে আছে। যত সকালটা আস্তে আস্তে পেরোচ্ছে তত আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে।
যদি হাঁটুতে দীর্ঘদিন ব্যথা রয়েছে, আর হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস কিন্তু একদিনের রোগ নয়, এটা আস্তে আস্তে জমতে জমতে হয়, আস্তে আস্তে মাইল্ড থেকে সিভিয়ার হতে পারে। অর্থাৎ যদি সামান্য হয় তাহলে অনেকেই সেটা ইগনোর করে দেয়, বোঝা যায় না। তাই জন্য অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্টরা আমাদের কাছে যখন আসে তখন কিন্তু বেশ কিছুটা খারাপ হয়ে গেছে তারপরে আসে। যদি প্রথম থেকে ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা কিওর হয়ে যায়, অসুবিধা হয় না, বা ডেইলি লাইফস্টাইলেও কোনো সমস্যা হয় না। করবো ইনভেস্টিগেশন। প্রথমেই এক্সরে অফ নি জয়েন্ট, বা যেই জয়েন্টটাতে হচ্ছে, হিপ জয়েন্ট বা নি জয়েন্ট, মেনলি নি জয়েন্ট নিয়েই বলছি, সেই জয়েন্টটাতে এক্সরে করতে হবে, এপি আর ল্যাটারাল ভিউ। এবং এটাতে কি ফাইন্ডিংস দেখা যাবে? ডিজেনারেটিভ চেঞ্জেস এক, দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট স্পেসটা রিডিউসড হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট হয়ে আসছে। 3, অস্টিওফাইটস দেখা যাচ্ছে। 4, জয়েন্ট স্পেস ন্যারো হয়ে যাচ্ছে। এবং তার সাথে এবার কি রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত পরীক্ষা অর্থাৎ ইউরিক অ্যাসিড লেভেল টেস্ট করতে হয়, ভিটামিন D3 লেভেল টেস্ট করতে হয়, না করালেও হয়। অ্যান্টি-সিসিপি একটা মার্কার আছে, সেটা টেস্ট করতে হয়। অ্যান্টি-সিসিপি যদি বেড়ে যায় তার ট্রিটমেন্ট আলাদা, এবং সেটা কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ অনেক লম্বা প্রসিডিওর, একটু সিভিয়ার হয়ে গেছে। অ্যান্টি-সিসিপি এই টেস্টটা, ব্লাড টেস্ট, এটা করাতে হয়। এছাড়াও রিউম্যাটিক আর্থ্রাইটিস, এটাকে রুল আউট করার জন্য RA ফ্যাক্টরও আমরা দিয়ে থাকি। এবার হচ্ছে ট্রিটমেন্ট। অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস হলে কি চিকিৎসা রয়েছে? চিকিৎসার মধ্যে ব্যথার জন্য পেইন কিলার, এবার পেইন কিলারেরও ভাগ আছে। মানে যদি মাইল্ড ব্যথা হয়, কম ব্যথা হয়, তাহলে প্যারাসিটামলে কাজ হয়ে যেতে পারে। যদি বেশি ব্যথা হয় তাহলে আমরা পেইন কিলার, যেটা অ্যাকচুয়ালি পেইন কিলার, যার মধ্যে পড়ছে ইবুপ্রোফেন অর্থাৎ ব্রুফেন, ভোবেরান, ডিক্লোফেনাক, এগুলো রয়েছে। দিনে 2 থেকে 3টে এরকম খেতে হয়। তার সাথে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট প্লাস ভিটামিন D3, যেটা সপ্তাহে 1টা করে। এটা বোনসকে শক্ত করতে এবং মজবুত করতে কিছুটা সাহায্য করে। এছাড়া রয়েছে কোলাজেন ট্যাবলেট। কোলাজেন ট্যাবলেট নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমি বলে দিই, কোলাজেন ট্যাবলেট হাড়কে, টেন্ডনকে বা জয়েন্টটাকে একটা প্রোটেকশন দেয়। তবে এই কোলাজেন ট্যাবলেট কখনোই বেশি দিনের জন্য খাওয়া বা ব্যবহার করা উচিত নয়। আর যদি অনেক সিভিয়ার হয়ে যায় বা অনেক দিন ধরে ব্যথা ফুলে আছে, স্টিফ হয়ে আছে, যেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ব্যবহার করে থাকি, সেটা পেশেন্টের প্রোফাইল দেখে আরও অনেক কিছু প্যারামিটার দেখতে হয়। তারপরে কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন, হায়ালুরোনিক অ্যাসিড ইঞ্জেকশন, এগুলো দেওয়া হয়ে থাকে। এছাড়া এর সবথেকে পার্মানেন্ট ট্রিটমেন্ট বলতে সার্জারি রয়েছে। সার্জারি অর্থাৎ নি রিপ্লেসমেন্ট সার্জারি অনেক পেশেন্টদের করা হয়ে থাকে, টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারিতে। নি রিপ্লেসমেন্ট সার্জারিতে কি হচ্ছে না, নিটাকে বাদ দিয়ে একটা আর্টিফিশিয়াল নি ব্যবহার করা হচ্ছে। যারা অনেকে আছে হাঁটতে পারেই না, তাদের জন্য এই সার্জারি করা হয় এবং এর ফলে হাঁটা পসিবল হয়ে ওঠে। এবার বলি, যাদের কম আর্থ্রাইটিস চেঞ্জেস হয়েছে, অর্থাৎ কম দিনের, মাইল্ড বা মডারেট, তারা কিভাবে থাকবেন এবং কিভাবে এই জয়েন্টটাকে ভালো রাখা যায়। প্রথম কথা হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিসের একমাত্র ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি, এক্সারসাইজ। ডেইলি 10 মিনিট হাঁটা, এক্সারসাইজ অর্থাৎ ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, হ্যামস্ট্রিং এক্সারসাইজ, কোয়াড্রিসেপস এক্সারসাইজ, লেগ রাইজ এক্সারসাইজ, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মানে মাসেলকে মজবুত করা, শক্ত করার এক্সারসাইজ, এগুলো আপনাকে ডেইলি বেসিসে আপনার রাখতে হবে। এক্সারসাইজগুলো যদি আপনি রেগুলার বেসিসে করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার মধ্যে একটা চেঞ্জেস আপনি দেখতেই পাবেন। আপনার হাঁটু আগে থেকে অনেক ভালো হবে, অনেক স্ট্রং হবে, আপনি হাঁটতে পারবেন অনেকটাই। অর্থাৎ এক্সারসাইজ সব থেকে মেন। অনেকের ওয়েট বেশি থাকলে ওয়েট কমাতে হবে। বসার সময় হাঁটু গেড়ে বসা যাবে না, হাঁটু ভাঁজ করে কন্টিনিউ বসে থাকা যাবে না। বসলে হাঁটু লম্বা করে, মানে পাটা লম্বা করে সোজা হয়ে বসতে হবে। যখন বিছানায় বসবেন তাহলে অবশ্যই বেডে বসলে পাটা লম্বা করে বসতে হবে। নিচে বসলে পা পুরো ভাঁজ করে বসা যাবে না। চেয়ারে যেমন করে বসে সেভাবে অবশ্যই বসতে পারেন। সিঁড়ি দিয়ে খুব বেশি হাঁটাচলা করা যাবে না। ওয়েট কমানোর খাবার খান এবং কিছু ড্রাই ফ্রুটস খান, ফাইবার যুক্ত খাবার খান। ড্রাই ফ্রুটস অর্থাৎ আমন্ড, যে কোনো রকমের বাদাম, এগুলো আপনার জয়েন্টকে ভালো রাখতে, ব্যথা কমাতে সাহায্য করবে। মোটামুটি খাবারের মধ্যে রসুন রাখার চেষ্টা করুন। রসুন কিন্তু যে কোনো ব্যথাকে কমিয়ে দেয়। তাহলে
যাদের এরকম সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, ফোলা হচ্ছে, তাহলে একটা এক্সরে করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। যদি আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, আপনার ডাক্তারবাবু যেভাবে বলছেন সেভাবে চলুন, এবং তার সাথে সব থেকে মাস্ট হচ্ছে এক্সারসাইজ বা ফিজিওথেরাপি। তাহলে আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।